10ই মার্চ থেকে ফ্যামিলি কার্ড প্রদান শুরু করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন জানিয়েছেন, 14টি উপজেলায় এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে জানান বিডা চেয়ারম্যান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। রিপোর্ট করছেন রাহুল রায়। অন্যদিনের মতোই সকাল 9টার পরপর সচিবালয়ের নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শুরু করেন। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলোর মধ্যে অগ্রাধিকারে ছিল ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর 10ই মার্চ ফ্যামিলি কার্ড প্রদানের তারিখ ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদ উল ফিতর। এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এর আগে ঢাকা দক্ষিণ ও উত্তর, সিলেট, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 6 সিটির দায়িত্ব পাওয়া নতুন প্রশাসকরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান নতুন প্রশাসকরা। যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা। আমরা চাই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব তৈরি হোক, সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন এবং ঢাকার বাইরে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে জনবান্ধবমূলক এবং জনগণের প্রতিনিধিরাই সেখানে সেবা দান করবে। ইন্টারনেটের যে কেবল তার আপনার বিভিন্নভাবে ছড়ানো ছিটানো আছে, এগুলোকে একটা নিয়ন্ত্রণে এনে এবং ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। দ্রুত নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা যাতে রুটিন ওয়ার্ক কাজগুলি দ্রুতভাবে জনগণের দরগায় পৌঁছে দিতে পারি। আমরা বিভিন্ন সিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা ওই সিটির সমস্যাগুলো চিহ্নিত করে জনগণের কল্যাণে নিজেকে কাজ করা। তারা জানান, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সঠিক পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তুষার ঝড় আঘাত হানার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। নিউ ইয়র্কবাসী এখন বাসাবাড়ির সামনে তুষার সরানোর পাশাপাশি ফিরতে শুরু করেছেন স্বাভাবিক জীবনযাত্রায়। রাস্তায় যান চলাচলও শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুইন তাজদিদ। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময়ে সোমবার আঘাত এনেছে প্রবল শীতকালীন ঝড়। রেকর্ড তুষারপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছেন, কিছু এলাকায় 1 থেকে 2 ফুট পর্যন্ত তুষার জমতে পারে। ইতিমধ্যেই রোড আইসল্যান্ড ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকায় 36 থেকে 37 ইঞ্চি তুষারপাত হয়েছে। সেন্টার পার্কে জমেছে 19 ইঞ্চিরও বেশি তুষার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোড আইসল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে, যেখানে প্রায় 36 ইঞ্চি তুষার জমেছে, যা অঙ্গরাজ্যটির ইতিহাসে অন্যতম ভারী তুষারপাত হিসাবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরাম মামদানি নগরের আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। তিনি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কয়েকটি অঙ্গরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছেন 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্ক ও বোস্টনের বিমানবন্দরগুলোও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নর্থইস্টার স্টর্ম হানা দেওয়ার পর নিউ জার্সিবাসীর জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। কিছু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মঙ্গলবারও বন্ধ ছিল। দেরিতে কার্যক্রম শুরু হয় অনেক স্কুলে। নিউ জার্সি অঙ্গরাজ্যের অফিসগুলো মঙ্গলবার 2 ঘন্টা দেরিতে খোলা হয়েছিল। নিউ জার্সি থেকে আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী।
শ্রমে বিপর্যস্ত নিউ জার্সির জনজীবনে ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। মঙ্গলবার স্টেটের কিছু স্কুল বন্ধ ছিল, কিছু স্কুল দেরিতে কার্যক্রম শুরু করে। আটলান্টিক সিটির স্কুল, কলেজ ও স্টকটন বিশ্ববিদ্যালয়ও মঙ্গলবার বন্ধ ছিল। স্টেটের অফিসগুলো খুলেছে 2 ঘন্টা দেরিতে। তবে আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট ও নগর কর্তৃপক্ষের অফিস মঙ্গলবারও বন্ধ ছিল। বেসরকারি অফিসগুলোতে ধীরে ধীরে ফিরে আসছে কর্মব্যস্ততা। বাস ও ট্রেন পরিষেবা ধীরে ধীরে চালু হয়েছে। রাস্তার দুপাশে জমে থাকা বরফের মাঝ দিয়ে গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। পাবলিক ওয়ার্কসের কর্মীরা বরফের স্তূপ সরাতে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো জমজমাট হতে শুরু করেছে। স্টোরগুলোতেও বিক্রি চলছে, ডেলিভারি পরিষেবা চালু হয়েছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে আবহাওয়া অফিস আগামী 2-3 দিন স্টেটের কোথাও কোথাও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। দুর্যোগের ঘনঘটা কেটে গিয়ে ফিরে আসুক স্বাভাবিক অবস্থা, সবাই নিরাপদে থাকুক, এটাই সবার প্রত্যাশা। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন তিনি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3য় দফার পরোক্ষ পরমাণু আলোচনা হতে যাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বাড়ানো হয়েছে। রিপোর্ট করছেন সুইতা মাহমুদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানের ওপর ক্রমাগত চাপের কথা উল্লেখ করে জানিয়েছেন, ইরান এখনো কেন পরমাণু কর্মসূচি সীমিত করতে নতি স্বীকার করছে না তা নিয়ে কৌতূহলী ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, হামলা চালাতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এই সপ্তাহের শেষ নাগাদ হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে। মার্কিন এই অবস্থানের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পরমাণু প্রযুক্তি ইরানের জন্য মর্যাদা ও গর্বের বিষয়, যা ইরানি বিজ্ঞানীরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছেন। তিনি আরও জানান, 2015 সালের পরমাণু চুক্তির চেয়েও ভালো কোনো সমঝোতা সম্ভব, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ থাকার নিশ্চয়তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ওমানের মধ্যস্থতায় 26শে ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3য় দফার পরোক্ষ পরমাণু আলোচনা হওয়ার কথা রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি তা নিশ্চিত করেছেন। ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে তরুণদের সরকার বিরোধী অংশ। মঙ্গলবার 4র্থ দিনেও এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভারতের ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহী নিহত হয়েছেন। উড়োজাহাজটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পানা আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি হয়েছে। গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়া এয়ার অ্যাম্বুলেন্সটির কেউই বেঁচে নেই। সোমবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লির পথে রওনা হয়েছিল রেড বার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিচ ক্যাপ্ট C-90 মডেলের এয়ার অ্যাম্বুলেন্স। উড্ডয়নের কিছুক্ষণ পরই সিমারিয়ার বারিয়াতুল পঞ্চায়েত এলাকার জঙ্গলে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় প্রশাসন জানায়, বিমানটি সন্ধ্যা 7:30টার দিকে নিখোঁজ হয়। পরে খোঁজ মিললে উদ্ধারকারীর দল ঘটনাস্থল থেকে 7 জনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চাতরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন 2 পাইলট, ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত ও ক্যাপ্টেন স্বরাজদীপ সিং। এছাড়া সঞ্জয় কুমার, ডাক্তার বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও দুরু কুমারও নিহত হয়েছেন। জানা গেছে, রাঁচির একটি বেসরকারি হাসপাতালের এক
দগ্ধ রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হচ্ছিল। লাতেহার জেলার বাসিন্দা ৪১ বছর বয়সী সঞ্জয় কুমার ৬৫% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের উদ্যোগেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু চিকিৎসার আশায় শুরু হওয়া সেই যাত্রাই শেষ হয়ে গেল মর্মান্তিক দুর্ঘটনায়। গভীর জঙ্গলে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ আর ৬০টি নিথর দেহ সিমারিয়ার আকাশে রেখে গেল এক বেদনাদায়ক স্মৃতি। পান্না আক্তার, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র রমজান মাসে জমে ওঠে নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য ছাড়ের প্রতিযোগিতাও। রমজান শুরুর আগেই বড় বড় সুপার শপ ও চেইন মার্কেটগুলো ক্রেতা আকৃষ্ট করতে ঘোষণা দেয় আকর্ষণীয় অফার। ৩০ থেকে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হয় এসব বিপণী বিতানে। এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। কুয়েত থেকে আরও জানাচ্ছেন জিসান মাহমুদ। কুয়েতে রমজান আসার আগে থেকেই নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্য ছাড়ের হিড়িক পড়ে বড় বড় সুপার শপ, চেইন শপগুলোতে। কে কত ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন তা নিয়ে বিভিন্ন মার্কেটে রীতিমতো চলে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। রমজান মাস আসলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। এই দেশে যখন রমজান আসে কোনো একটা জিনিস পণ্যর দাম বাড়ে না, সীমিত এই দাম থাকে, আগে যে দামটা ছিল ওই দামটাই থাকে। রমজানে কেউ যাতে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য পণ্যের দাম ও মেয়াদ থাকা বাধ্যতামূলক করেছে কুয়েতি কর্তৃপক্ষ। খতিয়ে দেখতে নিয়মিত বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার ও সরকারের একাধিক সংস্থা। অসংগতি ধরা পড়লে আইন অমান্যকারীকে মোটা অঙ্কের জরিমানা ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও নজির রয়েছে দেশটিতে। ওনারা এটা বাজার মনিটরিং করে, বাজার মনিটরিংয়ের মাধ্যমে ওনারা দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ওনারা নির্ধারণ করেন, যার কারণে কোনো ব্যবসায়ী, কোনো শপিং মল এবং কেউ এই নির্ধারিত মূল্যের বেশি নিতে পারে না। সারা বছর যে দামে বিক্রি করি রমজানে তার থেকে আরো কমে বিক্রি করি। আমাদের এখানে আমরা কোনো রমজান হলে কোনো দামপত্র বাড়াই না। তারা মনে করেন বাংলাদেশেও যদি সিন্ডিকেট ভেঙে নিয়মিত অভিযান পরিচালনা করা যায় তাহলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। চতুর্থ বছরে পা দিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালে ২৩শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। এরপর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়মিত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে আসছে। এতে ইউক্রেনের বিভিন্ন শহর বিধ্বস্ত, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং উভয় পক্ষেই বিপুল প্রাণহানি হয়েছে। বর্তমানে ইউক্রেনের 1/5 ভূখণ্ড দখলে রেখেছে মস্কো। এই যুদ্ধে রাশিয়াকেও ইউক্রেনের পাল্টা হামলা এবং অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। এরপরও পূর্বাঞ্চলীয় দনবাস সহ বিভিন্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের রাশিয়ার হামলার চতুর্থ বর্ষপূর্তির 2 দিন আগে নতুন করে শহরটিতে হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এএফপিকে বলেন, ইউক্রেন নিশ্চিতভাবে যুদ্ধে হারছে না এবং বিজয় এখনও তাদের লক্ষ্য। জেলেনস্কি দাবি করেন, সাম্প্রতিক পাল্টা হামলায় ইউক্রেনের বাহিনী প্রায় 300 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের কথা রয়েছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রিয়াদে প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন রিয়াদে অভিবাসী বাংলাদেশ কমিউনিটির হামিদুল হক শামীম, তাজুল ইসলাম গাজী ও অন্যরা। দিবসের গুরুত্ব তাৎপর্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত। বেলজিয়ামের এন্টর্প শহরে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্গারহাউট ডিস্ট্রিক্ট এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিদের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভা হয়। আলোচনা অংশ নেন সিটি মেয়র মারিয়াম এলোছড়ি, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম ও অন্যরা। অনুষ্ঠানে আরও ছিলেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিদেশিরা। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। কানাডার ক্যালগেরিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন করে বাংলা স্কুল। বাংলাদেশ সেন্টারে আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়।
এ সময় শিশুদের অংশগ্রহণের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে শিশুদের পরিবেশনায় গান, আবৃত্তি এবং হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শুধু আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চার প্রয়োগ ঘটাতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সৌদি আরবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ দোয়া ও আলোচনা সভা হয়েছে। সৌদি আরব বিএনপি ও পোস্টাল ভোট নির্বাচন পরিচালনা কমিটির অনুষ্ঠানে কমিটির সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, জাসাস আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সহ নেতারা। কাতার থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীদের দ্রুত মানি ট্রান্সফার সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর দোহার আল সাদে উদ্বোধন করা হয়েছে আল জামান এক্সচেঞ্জের 33তম শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আনোয়ার সাদাত। আমন্ত্রিত অতিথিদের সৌজন্যে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় ছিলেন প্রতিষ্ঠানের হেড অব অপারেশন জুবায়ের আব্দুর রহমান, বিজনেস ম্যানেজার মোহাম্মদ মুসলিম উদ্দিন। কর্মকর্তারা জানান, কাতার থেকে বিভিন্ন দেশে মানি ট্রান্সফার প্রক্রিয়াকে আরও সহজ করতে তাদের এ নতুন শাখার যাত্রা। We have serving the community for long with their up to their satisfaction. I think বাংলাদেশি সবার প্রবাসীদের অব্যাহত সাপোর্টের কারণে আজকে আমরা আমাদের এই অগ্রযাত্রা আমরা সবসময় বাংলাদেশের জন্য একটা উদ্যুক্ত করার চেষ্টা করি। যে কোনো জনহিতর কাজে, যে কোনো বাংলাদেশি কমিউনিটির যে কোনো কাজে আমরা সবসময় আল জামান পাশে থাকে।